আমরা প্রথম দিন থেকে যারা আমরা যুব আন্দোলনের কর্মী আমরা একথাই পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে যে স্থায়ী এবং ধারাবাহিক কাজে কন্ট্রাকচুয়াল নিয়োগ করা যাবে না, ঠিকা শ্রমিক নিয়োগ করা মানে হচ্ছে বেগার খাটানো, আর বেগার খাটানো এ ভারতবর্ষে মানা করা আছে। তাহলে সুপ্রিম কোর্টের যদি বেগার খাটানো মানা করা আছে, স্থায়ী কাজে ধারাবাহিক কাজে যদি কন্ট্রাকচুয়াল ঠিকা নিয়োগ বন্ধ করা আছে, তাহলে কি রাজ্যের সরকারের কানে কোনো কথা যায় না? কি প্রয়োজন? আচ্ছা, রাজ্যের সরকার যতগুলো অফিস আদালত স্কুল কলেজ সরকারি জায়গা সরকারি হেডের জায়গা তারা যা রিক্রুটমেন্টের জন্য সেখানে যা কথা বলে, লাইব্রেরি থেকে শুরু করে সব জায়গায় তারা বলবে আমার এতগুলো লোক চাই। আপনাদের কাছে এত আরো অনেক মানুষ আমাদের এই সমাবেশটা দেখবে আর শুনবে, যারা আজকে কোন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারাও শুনবে। তো তাদের জানার জন্য এবং আমাদের নিজেদের জানার জন্য যারা দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত, আমার তাদের কাছে আমাদের একটা প্রশ্ন। আচ্ছা, সরকারি চাকরি তো সব থেকে সহজ, আমার লোকের দরকার আছে, আমার এই সংস্থাটা এই অফিসটা চালাতে গেলে আমার এতগুলো লোকের দরকার, আমি তাদের কাছে রিকুইজিশন পাঠাবো, সরকার সেই রিকুইজিশন নেবে, নেওয়ার পরে তার ফিনান্সে ফেলে দেবে, ফিনান্স বলবে তোমার 100টা লোকের দরকার ছিল বাবু, আমি তোমাকে এখন 20টা লোকের বেশি দিতে পারছি না, ওই 20টা লোকের জন্য একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে, তার নোটিফিকেশন হবে, তার চাকরির জন্য পরীক্ষার ডেট ঠিক হবে, সিলেবাস ঠিক হবে, পরীক্ষার জন্য প্রশ্নপত্র ঠিক হবে, কারা পরীক্ষা নেবে সেটা ঠিক হবে, কারা খাতা দেখবে, কারা রেজাল্ট বের করবে, কারা ভাইবা নেবে, কারা ভেরিফিকেশন করবে, কারা কাউন্সিলিং করবে, কারা রেকমেন্ডেড করবে যে তুমি চলে যাও ওই অফিসে। এর বাইরে তো কোনো কথা নেই। সরকারি চাকরি দেওয়ার এর বাইরে আর কোনো কথা আছে নাকি? আর এই কাজ তো যাকে তাকে ডেকে করলে হবে না, এই কাজ করার জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার নোটিফিকেশন করানোর জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার সিলেবাস করার জন্য সরকারি চাকরি আছে, পরীক্ষার ডেট ঠিক করবার জন্য সরকারি চাকরি আছে। ও আলাদা করে কারো কাছ থেকে সাহায্য চাইতে হয় না। কারা পরীক্ষাতে ইনভিজিলেটর হবে, কে সই করবে, কে খাতা জমা নেবে, কে খাতা দেখবে, কে রেজাল্ট বার করবে, সবার জন্য সরকারি চাকরি আছে। তাহলে সরকারি চাকরি দেবার জন্য, সরকারের কাজ করে দেবার জন্য সরকারি চাকরি আছে, অথচ সেখানেই ভুল, সেখানেই ঠিক আছে আমি সরকারি চাকরি করি, আমি ভুল করে দিলাম, সরকারের মান ইজ্জত চলে গেল, তো সরকারেরও তো আমার প্রতি দরদ কিসের? আমাকে তো এক কলমের খোঁচায় বার করে দিতে পারে যে তোমার জন্য আমার মুখে চুনকালি পড়লো, কই সরকার তো তা করছে না। তাহলে কি সরকার ভুল করার জন্য বলছে লোকজনদেরকে? তাহলে কাদেরকে বলছে? আর কারা এই কথা শুনছে? তারা এই কথা শুনতে বাধ্য হচ্ছে না তো যাদের চাকরিটার কোনো স্থায়িত্ব নেই, তারাই গোটা অব্যবস্থা, দুর্নীতি, থ্রেড কালচারের কাছে মাথা নামাতে বাধ্য হচ্ছে না তো? তাহলে কি থ্রেড কালচার চালানোর জন্য এত কন্ট্রাকচুয়াল অস্থায়ী কর্মী নিয়োগ করা? তাহলে কি দুর্নীতির কারবার, এই অপশাসন, এই চোর চিটিংবাজি চালানোর জন্যই কি এত কন্ট্রাকচুয়াল নিয়োগ করা? আমার যোগ্যতা আছে, তোমার পদ ফাঁকা আছে, তাহলে ব্যাটে বলে লাগছে না কেন? পয়সা নেই তো, পয়সা নেই তো তুমি ঘোষণা করো যে সরকার দেউলিয়া আছে, অথচ নবান্ন থেকে পঞ্চায়েত পর্যন্ত অফিসগুলো চালাতে হবে। পশ্চিমবঙ্গটা নেতাজি সুভাষচন্দ্র বসু, বিদ্যাসাগর, মাতঙ্গিনী, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, প্রীতিলতা ওদের পশ্চিমবঙ্গ। দেশ গড়তে প্রাণ দিতে পারে, রাজ্যের কাজ চালানোর জন্য ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারে না, 100 বার দিতে পারে। তুমি একবার চেয়ে তো দেখো
খাটাচ্ছে, যারা মেধা খাটাচ্ছে, যারা তোমার সরকারকে পরিচালনা করার জন্য নিজের জান কবুল কাজ করছে, রিস্ক নিয়ে কাজ করছে, মানুষের কাছে ভিলেন হচ্ছে সরকারি অফিসগুলোতে, তার প্রতি তোমার দায়বদ্ধতা নেই। না তো তার ওয়েজের জন্য দায়বদ্ধতা আছে, না তো তার ভবিষ্যতের জন্য দায়বদ্ধতা আছে। কালকে তার উপরে খাড়ার ঘা ঝুললে তুমি তো তার পাশে দাঁড়াবে না, তুমি তো এক কলমের খোঁচাতে তাকে বের করে দিবে। কারণ তোমার দাদা তো দিল্লিতে বসে সব শ্রমিকদের তার আজকের কাজ, তার ভবিষ্যৎ, তার বেতন, তার পেনশন, তার কাজের ঘন্টা একে সুরক্ষিত করার জন্য স্বাধীনতার আগের থেকে যা আইন ছিল সব আইন তো তুড়ি মেরে 34টাকে 4টা কোডে পরিণত করে দিচ্ছে। তাহলে ভাই বোনের সরকারে সরকারি কর্মচারীরা কি বগল চুলকে ঘুরে বেড়াবে? ভাই বোনের সরকারে কি পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো নিজের একটা যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার নিরিখে একটি স্থায়ী কাজ পাওয়ার তার কোনো অধিকার নেই? আর এই অধিকারটা নেই সেটা কে ঠিক করে দিল যে অধিকার নেই? হ্যাঁ, আজকে আমরা চাইছি যে রিটায়ারমেন্ট হলে 12 লাখ টাকা চাই, আজকে ডেটে 12 লাখ চাইছি। কাল যদি তুমি চক্ষু লজ্জা সবকিছু গিলে খেয়ে নিয়ে কালকে যদি আবার তুমি ওষুধের দাম বাড়িয়ে দাও, ডিম মাছ মাংসের দাম বাড়িয়ে দাও, প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করা জিনিসগুলোর দাম বাড়িয়ে দাও, কালকে আমি 22 লাখ টাকা চাইতে পারি। আজকে ডেটে 12 লাখ চাইছি, কালকে ডেটে আমি আরো বেশি চাইতে পারি। তোমার যেমন কাজ হবে সেই রকম। আজকে ডেটে আমি বলছি যে সম কাজে সম বেতন দিতে হবে। জীবনের কয়েকটা দিন এই অস্থায়ী কর্মচারী হিসাবে আমি সহ আমরাও অনেকে কাজ করেছি। যখন অফিসে সকাল 10টায় ঢুকে যাই, কই তখন তো বলি না যে যারা আছে পার্মানেন্ট তারা বেশি কাজ করবে, আর তার জায়গায় আমি কিন্তু 2টোর বেশি 3টে কাজ করব না। কখনো কখনো তো এও দেখা গেছে যে দিনের কাজের ঘন্টা ফুরিয়ে যাবার পরে নিজেরা নিজেদের ভাত ঘরকে ভালোবেসে তার থেকেও বেশি শ্রম দিয়েছি, ভালোবেসে দিয়েছি, ভালোবেসে বাঁচানোর জন্য দিয়েছি। কারণ আমরা সবাই জানি নিজের মেধা আর নিজের গতর দিতে হয় দেশকে আর রাজ্যকে বাঁচানোর জন্য। পয়সাটা নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে গিলে খাই না, পয়সাটা নিয়ে বাজারে যাই। আমাদের পকেটে 2 পয়সা আছে বলে তোমার বাজারটাতে প্রাণ আছে। আমার পকেটের পয়সা কমে গেলে তোমার বাজারে প্রাণ থাকবে না। তখন চন্দ্রিমা ভট্টাচার্যকে বগলে গুজে নিয়ে রাজ্য সরকারের যে বাজেট পেশ করছো সেখানে মোবাইলকে সস্তা করে দিয়ে আর ওষুধকে দাম বাড়িয়ে দিয়ে তুমি পার পাবে না। যদি আমার পকেটে পয়সা না থাকে পাবে না পার। এই কথাগুলো যদি গলির মোড়ের বস্তির বাচ্চারা বুঝে যায়, তাহলে ইস্ট জর্জিয়া থেকে পিএইচডি করা মুখ্যমন্ত্রী কেন বুঝছে না, এটাই মাথাতে আমার ঢুকছে না। এইটা যদি পাড়ার মুদিখানার দোকানদার বুঝে যায়, আর সে যদি বলে যে বাবু এসছে 5 কিলো চাল ভরে দে, তো সে যদি বুঝে যায় যে পরের মাসে যদি বাবুর অস্থায়ী কর্মচারী আর বেতনটা যদি ঠিকঠাক না হয়, তাহলে পরের সপ্তাহে বাবু আর 5 কিলো চাল কিনবে না, বলবে এই সপ্তাহটা একটু কম খেয়ে নিয়ে 3 কিলো চাল খাবো। আর যদি আমাকে দোকানদার বলে যে মাসে 5 নয় রে 3 ভরে দে, তখন আমি বুঝে যাব যে বোধহয় দোকানেও আমার পয়সাটা এবার কমবে। ও যদি বুঝে যায়, তাহলে চন্দ্রিমা ভট্টাচার্যরা, ব্রাত্য বসুরা কেন বুঝতে পারছে না? কেন? আচ্ছা, ওরা বুঝতে পারছে না, ছেড়ে দিন। তৃণমূল বুঝতে পারবে না, তৃণমূল পরিচালিত সরকারও বুঝতে পারবে না। কেন? কারণ ওরা অনিল কাপুরের 1 টুকা 4 4 টুকা 1 বোঝে, এর বাইরে বোঝে না। তাহলে কে বুঝবে? আরে দুর্নীতির হায়াখাড়ির বিরিয়ানি খাওয়া শুভেন্দুও তো একটু একটু বুঝতে পারে নাকি? তৃণমূল ছেড়ে বিজেপির হাত ধরেছে, কিছু তো জ্ঞানগম্যি হয়েছে না? হয়নি? বলছে না শোনো, দীর্ঘদিন ধরে দুর্নীতির বিরিয়ানি খেয়েছি তো এত তাড়াতাড়ি পেট সাফ হয়নি, এইসবগুলোর দরকার আছে, তাই পারছে না করতে। শোষণ চরমে, বিপদ মারাত্মক জায়গায়। গোটা ভারতবর্ষ জুড়ে
যারা ঠিকাতে নিয়োগ হয়েছেন তাদের কাজের কোনো নিরাপত্তা নেই। যারা কন্ট্রাকচুয়ালে আছেন তাদেরকে সবাইকে এক জায়গায় বাঁধছেন না, ভাগ করে দিয়েছেন। আমি যখন মঞ্চে চেপেছি তখন নেতৃত্ব বক্তৃতা করছিলেন যে গোটা দেশটাকে ভাগ করে দিতে চাইছে। ভাগের অনেক ভ্যারাইটি, হিন্দু, মুসলমান, আদিবাসী, দলিত, ব্রাহ্মণ, জাত, ধর্ম, ভাষা, মাছ খাওয়া, মুড়ি খাওয়া, বাংলাদেশি, অনুপ্রবেশকারী, লুঙ্গি পরা, ধুতি পরা, হিন্দি টান আছে না বাংলার টান আছে, ছেলে না মেয়ে, টেকো মাথা না চুলো মাথা, প্রচুর ভাগ আছে, প্রচুর। ঠিক সেরকমই গোটা পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি নিয়োগে প্রচুর ভাগ আছে। শুধু সরকারি নিয়োগে এই পশ্চিমবঙ্গে 47% অসংগঠিত শ্রমিক এখন সংগঠিত ক্ষেত্রে কাজ করছেন। সংগঠিত ক্ষেত্রগুলো সব চেয়ারে, যেখানে যা রিটায়ারমেন্টে আছেন, যা শূন্য পদ আছেন, সেখানে আর কোনো নতুন করে স্থায়ীভাবে নিয়োগ হচ্ছে না। কাজের প্রতি প্রেম যদি না আসে, কাজের প্রতি দায়বদ্ধতা যদি না আসে, আর যে কাজ করতে যাই সেই কাজে যদি আমার আজ এবং ভবিষ্যৎ সিকিউর না হয়, তাহলে কাজের প্রতি দায়বদ্ধতা আসতেও সমস্যা হয়।